গলা টিপল যে সেই কি নাক মুখ চেপে ধরেছিল নির্যাতিতার? আরজিকর কাণ্ডে এমন অনেক প্রশ্ন উঠেছে ময়না তদন্তের রিপোর্ট সামনে আসায়। প্রশ্নটা একজনই নাকি একাধিক? আরজিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টের সূত্র ধরে ফের এমন কিছু প্রশ্ন সামনে আসলো। কলকাতা পুলিশ প্রথম থেকেই দাবি করেছিল চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় একজনই জড়িত। তবে শহরের ময়না তদন্তকারী চিকিৎসকদের বড় অংশই এই তত্ত্ব মানতে নারাজ। উল্টে তাদের প্রশ্ন, একজনের পক্ষে কি করে একই সময়ে কারো নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করা এবং গলা টিপে খুন করা সম্ভব? কি করে বা এই সমস্ত কিছুর পরে ধর্ষণ করে সে 30 মিনিটের মধ্যে বেরিয়ে যায়? তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে এমনটা সম্ভব, তাহলে মৃতদেহে এত আঘাতের চিহ্ন কেন? ঘুমের মধ্যেও কেউ যদি খুন হন, তাহলে তিনি প্রতিরোধের চেষ্টা করবেন কখন? বিভিন্ন সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলো তুলেছে। তাদের প্রতিবেদনে বলছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তরুণীর শরীরে মোট 25টি আঘাতের চিহ্ন মিলেছে। এর মধ্যে 16টি শরীরের বাইরের অংশে, 9টি ভিতরে, যা ব্যবচ্ছেদের পরেও পাওয়া গিয়েছে। ময়না তদন্তের রিপোর্টে লেখা হয়েছে তরুণীর মৃত্যু হয়েছে গলা টিপে এবং নাক মুখ চেপে ধরে। দীর্ঘদিন কলকাতার একটি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের কাজে যুক্ত এক চিকিৎসক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলেছেন, স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে হয় গলা টিপে ধরা, নয়তো নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করা। এক্ষেত্রে দুটোই করা হয়েছে বলে ময়নাতদন্তে উঠে এসেছে। এটা কি করে সম্ভব? একজন একই সময়ে গলা টেপার আর নাক মুখ চেপে ধরেছে, সেটা ধরে নেওয়া কঠিন। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় এই ঘটনা একমাত্র ধৃত ব্যক্তি সঞ্জয় রায় এক হাতে ঘুমন্ত অবস্থায় থাকা তরুণীর গলা টিপে ধরেছিল আর অন্য হাতে নাক মুখ চেপে ধরেছিল, তাহলে তরুণীর হাত পা খোলা থাকছে। সেই অবস্থায় তো তিনি প্রবল প্রতিরোধের চেষ্টা করবেন, ধাক্কা দেবেন, নয়তো লাথি মারবেন। এক্ষেত্রে কি সেসবের কিছুই হয়নি? একজন গলা টিপলে, অন্যজন নাক মুখ চেপে ধরলে এবং অন্যরা হাত পা ধরে রাখলে এমন ঘটনা বেশি বিশ্বাসযোগ্য হিসেবে ঘটানো যায়। ময়না তদন্তের সঙ্গে যুক্ত থাকা আর এক চিকিৎসকের দাবি, ফরেনসিক বিজ্ঞান অনুযায়ী কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু দেখতে হবে কোনটা বেশি বিশ্বাসযোগ্য। এক্ষেত্রে ঘটনাস্থলের কোনো সিসি ক্যামেরা ফুটেজ নেই সরাসরি সাক্ষীও। তাই যুক্তি দিয়ে যেটা সম্ভব মনে হয় সেটাই বেশি বিশ্বাসযোগ্য ধরতে হবে। পুলিশ যদি এক্ষেত্রে দাবি করে ধৃতের পিঠে আঁচড়ের দাগ মিলেছে, কিন্তু প্রতিরোধের চেষ্টা হিসেবে ধৃতের শরীরে আর কোনো অনেক চিহ্ন থাকার কথা দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের। তাই তাদের বক্তব্য, ময়না তদন্তের রিপোর্ট করার জন্য যা যা করতে হয় এক্ষেত্রে তার অনেক কিছুই মানা হয়নি। কোন কোন জিনিস বায়োলজিক্যাল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার উল্লেখ নেই রিপোর্টে। এমন কিছু শব্দ বন্ধ এই রিপোর্টে লেখা হয়েছে যা সাধারণত ব্যবহার হয় না। এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে কিছুটা তাড়াহুড়ো এবং যারা তৈরি করেছেন তাদের কিছুটা অভিজ্ঞতাহীনতা ফুটে উঠেছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। কলকাতা পুলিশের অবশ্য দাবি, 3 ময়না তদন্তকারী চিকিৎসক ছাড়াও ঘটনাস্থলে আরও 3 জন চিকিৎসক ছিলেন। ফলে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ হয়েছিল কিনা সে ব্যাপারে যেভাবে লেখা হয়েছে সেই নিয়েও প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। রিপোর্টে লেখা হয়েছে নির্যাতিতার এন্ডোসার্ভাইকাল ক্যানাল অর্থাৎ জরায়ুর অনেকটাই ভিতরের অংশ থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে। তবে সেই তরল কি তার উল্লেখ নেই রিপোর্টে। এক্সটার্নাল ও ইন্টারনাল জিনিটালিয়া অর্থাৎ যৌনাঙ্গর ওজন লেখা হয়েছে 151 গ্রাম। ময়না তদন্তের রিপোর্টে নিয়ম মেনে মৃতদেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ওজন কোনোভাবেই তরুণীর শরীরে পাওয়া সেমিনাল ফ্লুইডের ওজন নয়। সেমিনাল ফ্লুইডে কতটা বীর্য এবং কত ওজনের বীর্য মিলেছে সেটা ফরেনসিক পরীক্ষার আগে এভাবে বলা সম্ভব নয়। অর্থাৎ তরুণীর শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়ার যে তথ্য ছড়ানো হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল, কিন্তু এক্ষেত্রে কিভাবে ওজন করা হয়েছে সে ব্যাপারে কিছুই লেখা হয়নি। ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণীর হাইমেন ছিঁড়ে গিয়েছিল, রক্ত এবং তরল মিশে যোনিপথ বেরিয়ে এসেছিল, যোনিপথে একাধিকবার আঘাতের চিহ্ন মিলেছে।
ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের প্রতিরোধ করার চিহ্ন এগুলো। সাধারণত মৃতদেহকে ধর্ষণ করলে এ ধরনের চিহ্ন পাওয়া যায় না। তবে কি খুনের পরে ধর্ষণ করা হয়েছিল বলে যে তথ্য ছড়ানো হয়েছিল, জানানো হয়েছিল তা ভুল? চিকিৎসকদের দাবি, ময়নাতদন্তের যে পরিকাঠামো এদেশে রয়েছে তাতে মৃত্যুর আগে এবং মৃত্যুর কিছুক্ষণের মধ্যে ধর্ষণের মধ্যে পার্থক্য করা কঠিন। তাদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী একাধিক আঘাত এবং শ্বাসরোধ করে মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন ধর্ষণ করা হয়ে থাকতে পারে এক্ষেত্রে। কিন্তু এত আঘাত এবং ধর্ষণ করে একজনের পক্ষে এভাবে চলে যাওয়া খুবই কঠিন মত বিশেষজ্ঞদের। এর সঙ্গেই তারা যুক্ত করেছেন এই ঘটনার একমাত্র ধৃত সঞ্জয়ের শারীরিক গঠনের প্রসঙ্গ। তাদের দাবি, তদন্তে প্রথম উঠে এসেছিল একাধিক যৌনপল্লী ঘুরে আকণ্ঠ মত্ত অবস্থায় সঞ্জয় সেমিনার রুমে ঢুকেছিল, ফলে তার কাহিল হয়ে পড়ার সম্ভাবনাই বেশি। সঞ্জয়ের মতো চেহারার একজন পুরুষ একাই কাহিল এবং মত্ত অবস্থায় 31 বছরের একজন সুস্থ সবল তরুণীর সঙ্গে এত কিছু করে 30 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারে, রহস্যের জাল কাটার চেষ্টায় সিবিআই।